आशीष बेंगली मैथ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান মানুষের খাদ্য। আজকের আমরা আলোচনা করব মানুষের খাদ্যে জীবনে জলের ভূমিকা। তাই দেখো, ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের বিজ্ঞান বইটি তোমরা হাতের কাছে রাখবে, তাতে তোমাদের ভিডিওটি দেখার সুবিধা হবে। এবং ভিডিওটি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে এবং প্রশ্ন উত্তরগুলো নিজেরাই করতে পারবে। পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে এই যে ছবিগুলি দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর যদি ছবি দিই তাহলে আমরা 9টি ছবি আছে, তাহলে 9টি ছবিতে কি এই ছবিগুলি একে দেখো, উপরের ছবিগুলো থেকে মানুষ ও বিভিন্ন জীবের জীবনে জলের ভূমিকাগুলো লিখে ফেলো। তাহলে দেখো, প্রথমে কি হচ্ছে, রান্না করা হচ্ছে, তারপরে কি হচ্ছে, স্নান করা হচ্ছে, তারপরে কি হচ্ছে, আগুন নেভানো হচ্ছে, তারপরে কি হচ্ছে, দেখো মাছ জলে বসবাস করে, তারপরে চাষের কাজে ব্যবহার করা হচ্ছে, পরিবহনের কাজে নৌকা করে পরিবহনের কাজে বা যাতায়াত করার কাজে ব্যবহার করা হচ্ছে, জল আমরা পানীয় হিসাবে ব্যবহার করছি, ব্যাঙেরা তাদের ডিম পাড়ছে জলের মধ্যে, জামা কাপড় ধোয়ার কাজে জল ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখো, এই যে 9টা ছবি আছে, 9টা ছবি থেকে আমরা বুঝতে পারলাম। এবার দেখো, পৃথিবীতে এত জল কোথায় থাকে? তাহলে দেখো, 97% নোনা জল, মানে সমুদ্র এবং নোনা নদীতে থাকে, আর 3% হচ্ছে মিষ্টি জল। তাহলে পৃথিবীর মোট জলের 97% হচ্ছে নোনা জল, মিষ্টি জল 3%। আবার এই 3% মিষ্টি জলের ভাগটা দেখো, 3% যে মিষ্টি জল আছে তার মধ্যে হিমবাহ বরফের এই 3-এর মধ্যে আবার হিমবাহ বরফের মধ্যে আছে 68.7%, ভৌমজল বা মাটির নিচের জল আছে 30.1%, ভূপৃষ্ঠীয় জল, মানে এই যে ভূপৃষ্ঠীয় জল কি কি আছে দেখো, এই যে ভূপৃষ্ঠীয় জলের মধ্যে আবার হ্রদ আছে, জলাভূমি আছে, নদী আছে, এটা ভূপৃষ্ঠীয় জল। মানে এই অংশটার জলটা আবার পার্সেন্টেজে ভাগ করা হয়েছে, এই অংশটার জলকে আবার পার্সেন্টেজে এখানে ভাগ করা হয়েছে। পার্সেন্টেজগুলো দেখে নাও, তোমাদের বইতে অবশ্যই আছে, তোমরা বইটা ভালো করে দেখবে। এবং এটা পৃষ্ঠা নম্বর কত, 171। তাহলে এবার দেখো, বন্ধুদের সঙ্গে আলোচনা করে কোনটার শতকরা পরিমাণ কত বলো। না জানলে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। তাহলে সমুদ্রের জল কত, 97%, সমুদ্রের জল 97%, মিষ্টি জলের পরিমাণ 3%, পানীয় জলের পরিমাণ 0.3%। আমরা খাবার জল কোথা থেকে পাই? দেখো, নদী থেকে পাই, পুকুর থেকে পাই, নলকূপ থেকে পাই, পাতকুয়া থেকে পাই, বৃষ্টির জল, ঝর্ণার জল পাই। এবার দেখো, তোমরা বন্ধুরা কতজন কোন কোন উৎস থেকে জল ব্যবহার করো, ওই জলের রং, গন্ধ আর স্বাদ কেমন, আর কি কাজে তা ব্যবহার করো লেখো। তাহলে দেখো, প্রথমে পুকুরের জল হালকা সবুজ বা বাদামি বর্ণের হয়, অথবা পুকুরের মাটির রং অনুযায়ী জলের রঙও অনুভব হয়। গন্ধ নেই, স্বাদ নেই। অনেকে গ্রাম বাংলায় বেশিরভাগ লোক পুকুরের জল ব্যবহার করে। কী কাজে? সমস্ত কাজ, চাষের কাজ থেকে রান্নার কাজ থেকে, স্নান থেকে, জামাকাপড় পরিষ্কার থেকে, সমস্ত কাজ, গৃহস্থলীর কাজই ব্যবহার করা হয়। নদীর জল সাধারণত মিষ্টি জলের নদী যে সমস্ত এলাকায়, সে সমস্ত নদীর জল সাধারণত রং, গন্ধ, স্বাদ কোনোটাই থাকে না। অনেকে নদীর জল অনেকেই ব্যবহার করে। কী কাজে? গৃহস্থলীর সমস্ত কাজে ব্যবহার করা হয়, বিশেষত কৃষিকাজে নদীর জল ব্যবহার করা হয় বেশি। ঝর্ণার জল, পাহাড়ি এলাকায় যারা বসবাস করে, যেসব ঝর্ণা আছে সেই সব ঝর্ণা রংহীন, গন্ধহীন এবং স্বাদহীন, অনেকেই ব্যবহার করে যারা পাহাড়ি এলাকায় বসবাস করে। বাড়ির সমস্ত কাজে ব্যবহার করা হয় জল। কুয়ো থেকে, পাথুরে এলাকায় যেখানে নলকূপ বসানো অসাধ্য সেখানে কুয়ো বানানো হয়, সেই কুয়ো থেকে জল তোলা হয়, রং ও গন্ধ বা স্বাদহীন। কিন্তু কুয়ো থেকে জল, যে সমস্ত জল পাওয়া যায়, খনিজ পদার্থের অবস্থান অনুযায়ী স্বাদ বা গন্ধ হয় বা রং হয়। অনেকেই ব্যবহার করে যারা পাথুরে এলাকায়, যেমন আমাদের ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর এলাকায় যারা বসবাস করে, তারা কুয়োর জল ব্যবহার করে। কী কাজে ব্যবহার করে? বাড়ির সমস্ত কাজ, বাসন ধোয়ার কাজ থেকে, রান্নার কাজ থেকে, স্নানের কাজ থেকে, গবাদি পশুর কাজ থেকে,
চাষবাসে সব কাজে ব্যবহার করা হয় কুয়োর জল। টিউবওয়েল, আজকালকার দিনে গ্রাম বাংলা কি শহরের এলাকায় টিউবওয়েলের বেশি জল ব্যবহার করা হয়। রং, গন্ধ, স্বাদ কোনোটাই থাকে না। অধিকাংশ লোক এখন টিউবওয়েলের জল ব্যবহার করে এবং টাইম কলের জলও অধিকাংশ লোক ব্যবহার করে। স্বাদ, রং, গন্ধ বর্ণহীন এবং বাড়ির সমস্ত কাজেই ব্যবহার করা হয়। নিজেদের পাম্প যারা আছে, যাদের আর্থিকভাবে সমৃদ্ধ, তাদের নিজেদের পাম্প আছে, তারা নিজেদের পাম্পের জল ব্যবহার করে। রং নেই, গন্ধ নেই, স্বাদ নেই, অনেকেই ব্যবহার করে। এবং কী কাজে ব্যবহার করে না, বাড়ির সমস্ত কাজ, চাষের কাজ থেকে সমস্ত কাজ যে ব্যবহার করা হয়, রান্নার কাজ থেকে, স্নানের কাজ থেকে, ঘরদোর পরিষ্কারের কাজ থেকে সমস্ত কাজই ব্যবহার করা হয়। এবার দেখো, গত কয়েক মাসে তোমাদের কার কি পেটের রোগ আর চামড়ার রোগ হয়েছে সবাই আলোচনা করে এটা লিখবে। পেট খারাপ, এগুলো, এই রোগগুলো সাধারণত জল থেকে এই রোগগুলো হয়, তাই এখানে আলোচনা করা হচ্ছে। জল থেকে হয় বলেই আলোচনা করা এখানে হয়েছে। এবার নিজেদের মধ্যে আলোচনা করে এটা তোমাদেরকে লিখতে হবে। এবার দেখো এখানে কি কি উপকরণ ব্যবহার করা, হাঁড়ি, উনুন, কাপড়। কিভাবে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা হয়, তাহলে জলের উৎস থেকে পাওয়া জল অন্তত 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। ফিল্টার যন্ত্র জানাও, ফিল্টার আছে এখনকার বিভিন্ন ফিল্টার যন্ত্রে জল দেওয়া হয়, সেখান থেকে জল পরিষ্কার হয়। হাঁড়ি বা হ্যালোজেন ট্যাবলেট, খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল শোধন করা হয়, অথবা কাঠকয়লা, বালি এবং পাথুরের মধ্য দিয়ে জল করলে জীবাণুমুক্ত জল, ফুটন্ত জল দিলে জীবাণুমুক্ত জল পাওয়া যায়। এবার দেখো, প্রথমে লেখো তোমার দেহের জল কোথায় কোথায় থাকে। যেমন একে রক্তে আছে, অশ্রুতে আছে। কোথায় আছে? অশ্রুতে আছে, ঘামে আছে, শ্বাসবায়ুতে আছে, মূত্রতে আছে, আর মলে আছে। এবার দেখো, জলের এখানে তোমার দেহ থেকে জল কিভাবে বেরিয়ে যায়, তাহলে ঘাম হিসাবে বেরিয়ে যায়, মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়, মলের সঙ্গে বেরিয়ে যায়, বমির সঙ্গে বেরিয়ে যায়, অশ্রুতেও বেরিয়ে যায়। এবারে দেখো, এগুলো সাধারণত দেখে নেবে। ফুসফুসে কত অংশ জল, মস্তিষ্কে কত % জল, যকৃতে কত, অস্থিতে কত, পেশিতে কত, ত্বকে কত, এবং ত্বকে 64%, হৃৎপিণ্ডে 73%, বৃক্কতে 83%, রক্তে আছে 90% এবং লালাতে আছে 95% জলের পরিমাণ। এখানে দেখো, এই যে অঙ্গের নাম বা অঙ্গের যে সমস্ত তরল পদার্থের নাম এবং ওজন হিসাবে জলের পরিমাণ। তাহলে মস্তিষ্কে মগজ হিসাবে আছে, যকৃতে মেটে হিসাবে, অস্থিতে হাড়, অস্থি মানে হাড়, মাংস, জল কী হিসাবে এগুলোই আছে জানি আমরা, জলীয় বাষ্প হিসাবে এগুলোই আছে, রক্ততে হচ্ছে জল হিসাবে আছে, লালাতে আছে জল হিসাবে আছে। এবার দেখো, আগের পাতার ছক থেকে মানবদেহের বিভিন্ন অঙ্গ তরলকে জলের পরিমাণে অধক্রমণ অনুসারে সাজা। অধক্রমণে বড় থেকে ছোট। তাহলে প্রথমে আছে কি লালা, তাহলে লালা হচ্ছে, তারপরে রক্ত, বড় থেকে ছোট্ট রক্ত। রক্ততে, লালাতে আছে 95%, রক্তে আছে 90%, তারপরে আছে 85 যকৃৎ, যকৃতে আছে 85%, তারপরে আছে ফুসফুস, ফুসফুসে কত 83%, আরও একটি 83% আছে বৃক্ক, বৃক্কতে আছে 83%। এবার দেখো, এই যে ছকটি দেখো তোমরা, মানবদেহ বিভিন্ন অঙ্গে জল কিভাবে অবস্থান করে নিচে দেওয়া আছে, কোন অঙ্গে তা কিভাবে আছে তা নিয়ে পারস্পরিক আলোচনার ভিত্তিতে নিচের ছকে লেখার চেষ্টা করো। তাহলে মুখবিবরে কি আছে, লালা হিসাবে। এই দেখো, এই যে শব্দ ভাণ্ডার থেকে তোমাদেরকে এটা লিখতে হবে, এই শব্দ ভাণ্ডার থেকে তোমাদের লিখতে হবে। তাহলে মুখবিবরে লালা হিসাবে, তাহলে এটা হয়ে গেল। যকৃতে কি আছে, যকৃতে পিত্ত হিসাবে, যকৃতে পিত্ত হিসাবে। রক্তনালী হৃৎপিণ্ডতে
রক্ত হিসাবে, রক্ত মূত্রথলিতে মূত্র হিসাবে, চোখে এই যে অশ্রু হিসাবে, চোখে অশ্রু হিসাবে, ত্বকে এই যে ঘাম হিসাবে, ত্বকে আছে ঘাম হিসাবে, মস্তিষ্কে সেরিব্রো স্পাইনাল তরল, সেরিব্রো স্পাইনাল তরল, অস্থিসন্ধিতে পিচ্ছিল রস, এটা তো হয়ে গেল পিচ্ছিল রস বা সাইনোভিয়াল তরল বলতে পারো, পিচ্ছিল রস অস্থিসন্ধিতে হয়ে গেল। এবারে দেখো তোমার পা কেটে গেছে, ডাক্তারবাবু তোমার হাতে ওষুধ ইঞ্জেকশন দিলেন, ওই ওষুধ তোমার কাটা ঘায়ে পৌঁছবে কিসের মধ্য দিয়ে? না রক্তের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? রক্তের মধ্য দিয়ে। তাহলে এখানে জলের কাজ কি না? রক্ততে জল আছে, জলের কাজ হচ্ছে পরিবহন। এখানে কি? পরিবহন, জলের কাজ পরিবহন। এবার দেখো একটা বড় বিস্কুট একবার চিবিয়ে ফেলো, তোমার মুখের ভেতরটা এখন কেমন, শুকনো না ভিজে? শুকনো, শুকনো। দেখো তো গিলতে পারছো কি? কথা বলতে চেষ্টা করতে কথা বলছে কি না? পারছি না, গিলতেও পারছি না, কথা বলতেও পারছি না। যদি মুখের ভেতরটা শুকনো তাহলে তুমি কি করবে? তাহলে এখানে জলের কাজ কি? জলের কাজ এখানে সিক্ত করা, সিক্ত করা। খুব গরমে আমরা ঘামি, ঘাম জড়ানো গায়ে বাতাস দিলে কেমন লাগে? ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। তাহলে এখানে জলের কাজ কি? তাপ পরিবাহক। এবার দেখো তোমার চোখে কোন তরল থাকে? না অশ্রু থাকে, চোখে অশ্রু থাকে। চোখে পোকা পড়লে চোখ থেকে কি বেরোয়? না অশ্রু বেরোয়, অশ্রু বেরোয়। কেন বেরোয়? কেন বেরোয়? না চোখকে পরিষ্কার করে, চোখকে পরিষ্কার করে, পরিষ্কার করে। তাহলে এখানে জলের কাজ কি? না জীবাণু নাশক, জীবাণু নাশক। জলের কাজ জীবাণু নাশক। এবার দেখো তোমার নিঃশ্বাস একটা আয়নায় ফেলে দেখো, আয়নায় কিসের দাগ পড়লো? না জলীয় বাষ্পের। নিঃশ্বাসের মধ্যে এই জল কোথা থেকে এলো? এই জল শ্বাসবায়ুর মাধ্যমে, শ্বাসবায়ু থেকে। এখানে জলের কি কাজ আছে? না পরিবহন করা, পরিবহন, শ্বাসবায়ু পরিবহন করে। এবার দেখো তোমার দুটো হাড়ের জোড়া থাকা পিচ্ছিল রসের জল আছে, সেটা জেনেছো। ওই জল কি কাজ করে? না পিচ্ছিল কারক, পিচ্ছিল কারক হিসেবে কাজ করে। পেট খারাপ হলে বারবার তরল মল বেরিয়ে যায় বা বমি হয়, তখন অনেক দরকারি জিনিস জলে গুলে বেরিয়ে যায়। জল এখানে কি কাজ করে বলো তো? দ্রাবক রূপে, দ্রাবক হিসাবে কাজ করে। জল হচ্ছে দ্রাবক হিসাবে কাজ করে। খাদ্য গ্রহণের পর মুখগহ্বরে খাদ্য হজম করার প্রক্রিয়া শুরু হয়, তাহলে এখানে জলের কাজ কি? বিক্রিয়ক, বিক্রিয়ক হিসাবে। পাচনের পর খাদ্যের সারাংশ ক্ষুদ্রান্তের প্রাচীর বরাবর
শোষিত হয়, তাহলে জলের এখানে কাজ আছে দ্রাবক হিসাবে। খাদ্যের যে অংশ হজম হয় না তা নরম মল রূপে শরীর থেকে বেরিয়ে যায়, তাহলে এখানে জল কি ভূমিকা পালন করে? এখানেও দেখো খাদ্যের যে অংশ হজম হয় না বা তা নরম মল রূপে মানে দ্রাবক রূপে, তাহলে দ্রাবক রূপে। ম্যালেরিয়া বা নিউমোনিয়া মতো রোগ বা প্রবল জ্বর আসে, ঘাম দিয়ে জ্বর ছাড়ার সময়, প্রবল জ্বরে স্নান করার সময় জল কী কাজ ব্যবহার করে? তাপ পরিবাহক হিসাবে ব্যবহার করা হয় করে। তাপ পরিবাহক, তাপ পরিবাহক। তারপরে খাদ্য হজমের সময় জল ব্যবহৃত, এখানে জল কী কাজে করে? বিক্রিয়ক হিসাবে ব্যবহার করা হয়। জলকে এখানে বিক্রিয়ক হিসাবে ব্যবহার হয়। বিক্রিয়ক, বিক্রিয়ক হিসাবে ব্যবহার করা হয়। এবার দেখো এখানে ঘটনাসমূহ এবং জলের ভূমিকা। তাহলে ঘটনাসমূহ জলের ভূমিকা, ধরো শ্বাসকার্য, তাহলে শ্বাসকার্য, শ্বাসকার্য জলের ভূমিকা পরিবহন, জলের ভূমিকা পরিবহন, শ্বাসবায়ু পরিবহন করে। এবার দেখো ইনজেকশন দেওয়া হলো, ইনজেকশন দেওয়া হলো, এখানেও পরিবহন, ওষুধ পরিবহন করে। ঘাম জড়ানো গায়ে, এটা তো আছে। দুটো হাড়ের সংযোগস্থলে, দুটো হাড়ের সংযোগস্থলে পিচ্ছিল হিসাবে, পিচ্ছিল কারক হিসাবে। তারপরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে স্পাইনাল তরল, স্পাইনাল তরল, সেরিব্রো স্পাইনাল, সেরিব্রো স্পাইনাল। চোখের অশ্রু, চোখের অশ্রু জীবাণুনাশক, জীবাণুনাশক। পেট খারাপ হলে দ্রাবক হিসাবে। মুখবিবরে, মুখবিবরে লালা মিশ্রিত খাদ্যমণ্ড, খাদ্যমণ্ড বিক্রিয়ক হিসাবে, বিক্রিয়ক, জীবাণুনাশক সব রকম। পাকস্থলিতে খাদ্য, বিক্রিয়ক হিসাবে, পরিপাক হচ্ছে বিক্রিয়ক হিসাবে। প্রবল জ্বরে স্নান করানো, প্রবল জ্বরে স্নান করানো, তাপ পরিবাহক হিসাবে, তাপ পরিবাহক, পরিবাহক হিসাবে। খাদ্য হজমের সময় জল ব্যবহৃত বিক্রিয়ক হিসাবে।
পাচনের পরে খাদ্যের সারাংশ শোষণ দ্রাবক হিসাবে এখানে দেখো জলের উৎস খাবার জল, চা, দুধ বা অন্য পানীয় থেকে জল পাই, ডাল ঝোল থেকে জল পাই, ফলের রস থেকে জল পাই, অন্যান্য ভাত রুটি এগুলা থেকেও জল পাই। তুমি, তোমার বন্ধু, তোমার বন্ধু, তোমার বন্ধু, তোমার বন্ধু, বন্ধুদের মধ্যে আলোচনা কে কতটা পরিমাণ জল খায় এবং চা কবার করে খায় বা দুধ কতটা করে খায়, পানীয় কতটা করে খায়, ডাল ঝোল কতটা করে খায়, ফলের রস কতটা ব্যবহার করে, সেই নিয়ে এই ছকটি পূরণ করতে হবে। এবার দেখো 24 ঘন্টায় কত জল পান করো। তুমি, তোমার বন্ধুরা যে যেমন পান করো এখানে সেভাবে লিখবে তোমরা। এবারে দেখো আমাদের শরীর থেকে যে জল বেরিয়ে যায়, তাহলে প্রত্যেক দিন মূত্রের মাধ্যমে 1.5 থেকে 2 লিটার জল বেরিয়ে যায়, ঘামের মাধ্যমে 600 মিলিলিটার জল বেরোয়, শ্বাসের মাধ্যমে 300 মিলিলিটার জল বেরোয়, মলের মাধ্যমে 100 মিলিলিটার জল বেরোয়, চোখের জলের মাধ্যমে 50 মিলিলিটার জল বেরোয়। তাহলে মোট কত পরিমাণ জল সারাদিনে দেহ থেকে বেরিয়ে যায়? তাহলে দেখো এটাকে যদি যোগ করি আমরা, দেখো তাহলে এটা হবে 0.6 লিটার, এটা 0.3 লিটার, এটা 0.1 লিটার, এটা 0.05 লিটার, আর এখানে আছে 2 লিটার। তাহলে দেখো 2 আর 6 3 9 একে 10 মানে 3 লিটার। তাহলে 3 লিটার 3.05 লিটার, 3.05 লিটার শরীর থেকে প্রত্যেক দিন আমাদের বেরিয়ে যায়। তাহলে এগুলা লিটার 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 লিটার, তাহলে 3.05 লিটার বেরিয়ে যায়। এবার দেখো ঠিক কত পরিমাণ জল পান করা প্রয়োজন। তাহলে একজন সুস্থ ব্যক্তি যদি প্রতিদিন তার দেহের ওজনের কেজি প্রতি 50 মিলিলিটার জল পান করে, তবে তার দৈনিক জলের চাহিদা পূরণ হয়, মানে 1 কেজি ওজনে 50 মিলিলিটার জল পান করতে হবে। তাহলে নিচের তালিকায় বিভিন্ন শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহের ওজনের দেওয়া হলো, তাদের জলের চাহিদা হিসাব করে দেখি। তাহলে যার 20 কেজি, তাহলে 20 × 50 মিলিলিটার, তাহলে 20 × 50 মিলিলিটার মানে 1000 মিলিলিটার, তাহলে 1000 মিলিলিটার মানে 1 লিটার, 1000 মিলিলিটার মানে 1 লিটার। তাহলে 1 লিটার যদি হয় একটা গ্লাস, তাহলে তাকে 5 গ্লাস জল খেতে হবে। 200 মিলিলিটার হলে 5 গ্লাস জল খেতে হবে, 200 মিলিলিটারে 5 গ্লাস। এবার 30 মিলিলিটার, 30 কেজি ওজন যায়, তাহলে 30 কেজি গুণ 50, 30 কেজি গুণ 50 হলে তাহলে 1,500 মিলিলিটার, 1,500 মিলিলিটার হলে 1.5 লিটার, তাকে কত জল খেতে হবে? 1.5 লিটার। তাহলে 1.5কে যদি 200 দিয়ে ভাগ করা হয়, তাহলে 7.5 গ্লাস জল খেতে হবে তাকে, 7.5 গ্লাস। এবার 40 কেজি ওজন যা, 40 × 5, তাহলে 40 × 5 মানে তাহলে 2000 মিলিলিটার, 2000 মিলিলিটার মানে 2 লিটার জল খেতে হবে তাকে। তাহলে এটা কত হবে? 10 গ্লাস হবে। এবার 50 কেজি ওজন যার, দেখো 50 × 50, তাহলে তাকে 50, তাহলে 2500 মিলিলিটার, 2500 মিলিলিটার মানে 2.5 লিটার। তাহলে 2.5 লিটারকে যদি 200 দিয়ে ভাগ করি মানে তাহলে 12 গ্লাস বা 12.5, 12.5 গ্লাস জল তাকে খেতে হবে 200 মিলিলিটার জল ধরে এমন গ্লাস। এবার 70 কেজি ওজন ধর, 70 × 5, তাহলে 3500 মিলিলিটার মানে 3.5 লিটার জল তাকে খেতে হবে। তাহলে 3.5 লিটার জল যদি তাকে খেতে হয়, তাহলে 200 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে 17 দিয়ে 34, তাহলে 17 গ্লাস জল খেতে হবে তাকে সারাদিনে, 17 গ্লাস জল খেতে হবে। এবার দেখো, এবার বলো তো তোমার দেহ রোজ যতটা জল হারায়, তুমি ততটা জল কি পান করো? তুমি লিখে দেবে হ্যাঁ ততটা জল আমি পান করি। না হলে কি হতে পারে? ডিহাইড্রেশন হতে পারে। কি হতে পারে? ডিহাইড্রেশন। এবার এই ছকটা দেখো, ঘরের তাপমাত্রায় তরল জীবদের জলের ভূমিকা, জীবের প্রয়োজনে নানা বিক্রিয়া করতে সাহায্য করে। এটা তোমরা পড়ে নেবে। আমি যেগুলো
এখানে প্রশ্নগুলো আছে, আলোচনা করে নিচ্ছি। এবার দেখো খাদ্য তৈরি, জল ও আলোর ভূমিকা। একটা টবের গাছকে বেশ কয়েকদিন ধরে সূর্যের আলোতে জল না দিয়ে রেখে দিলে কি হবে? গাছটি নেতিয়ে পড়বে, নেতিয়ে যাবে। কেন হলে এমন হলো? জলের অভাবে। ওই কয়েকদিন গাছটা সূর্যের আলো না পেত, তাহলে কি হতো? গাছটি ক্লোরোফিল থাকতো না, ক্লোরোফিলহীন হয়ে যেত। এবার ওই টবের গাছটা যেখানে কোনো আলো পৌঁছে না, এমন অন্ধকার পরে 10-15 দিন রেখে কয়েকদিন পরে টবের গাছটার কি অবস্থা হতে পারে মনে হয়? টবটি সবুজহীন হয়ে যাবে, সবুজহীন। এমন হওয়ার পেছনে কারণ কি? ক্লোরোফিলহীন হয়ে যাবে। কিন্তু গাছের জল আর আলো কেন প্রয়োজন বলতে পারবে? গাছ জল ও আলোতে খাদ্য তৈরি করে। আচ্ছা, গাছ থেকে তো আমরা নানা রকম খাবার পাই, তাহলে গাছ খাবার পায় কিভাবে বলো তো? গাছ তার শরীরে খাবার তৈরি করে। এবার দেখো বাড়িতেও গাছে খাবার তৈরি হয় কোথায়? রান্নাঘরে। কোথায়? রান্নাঘরে। খাবার তৈরি হয় কোথায়? পাতায়। তাহলে গাছের রান্নাঘর কোনটা হলো? পাতা। গাছের রান্নাঘর কোনটা হলো? পাতা হলো। তাহলে রান্না করতে কি কি লাগে? চাল লাগে, সবজি, মশলা, জ্বালানি, এগুলো লাগে। খাবার তৈরি করতে কি কি লাগে? না, দেখো সূর্যালোক, সবুজ ক্লোরোফিল কণা, জল আর কার্বন ডাইঅক্সাইড। এবার খাবার তৈরির সময় কি কি পাওয়া যায়? শর্করা জাতীয় খাবার, গ্লুকোজ, অক্সিজেন এবং জল। ভাত, সবজি, মাছ, মাংস ইত্যাদি। মাছ, মাংস, ডাল ইত্যাদি লিখে দিবে। এবার দেখো উদ্ভিদের খাবার তৈরি আর জল, এসব প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করি। গাছ কোথা থেকে জল পায়? স্থলজ উদ্ভিদ জল পায় মাটির নিচ থেকে। জলজ উদ্ভিদ জল পায় কোথা থেকে? জলজ উদ্ভিদ জল থেকেই জল পায়। জল থেকে সমস্ত দেহ দিয়ে জল শুষে নেয়, সমস্ত দেহ দিয়ে জল শুষে নেয়। মাটির নিচে থাকা কোন অংশটা দিয়ে গাছ জল টানে? মূল দিয়ে। ওই অংশটা কি কোনোভাবে মাটি থেকে জল শুষে নিতে সাহায্য করে? হ্যাঁ, জল শুষে নিতে সাহায্য করে। এবার দেখো
আর আলো গাছের সেটা কোথা থেকে পায় নিশ্চয়ই তোমাদের আলাদা করে বলে দিতে হবে না, লিখে ফেলো। সূর্যালোক, সূর্য থেকে সূর্যালোক। মূল বা দেহের অন্যান্য অংশ দিয়ে শোষণ করা জল গাছ পাতায় পৌঁছে দেয়। গাছের খাবার তৈরি হয় পাতায় বা অন্যান্য সবুজ অংশে, তাই পাতা হলো গাছের রান্নাঘর। পাতা হলো গাছের রান্নাঘর। খুব বড় হলে তোমরা এইটা শিখবে, ক্লাস 9-এ যখন উঠবে সালোক সংশ্লেষ, সেখানে আছে তোমাদের বিশদভাবে আলোচনা আছে। গাছের খাবার তৈরি করার প্রক্রিয়াটার নাম জানো কি? গাছের খাবার তৈরি করার প্রক্রিয়াটার নাম হলো সালোক সংশ্লেষ। এসো তো এই শব্দটাকে ভেঙে দেখি, শব্দটার মানে কি সালোক সংশ্লেষ। দেখো, সযুক্ত আলোকযুক্ত সংশ্লেষ। তাহলে মানে আলোকের উপস্থিতিতে যা কিছু তৈরি হয় তাকে বলা হয় সালোক সংশ্লেষ। তাহলে সূর্য আলোর শক্তির খুব সামান্য অংশ গাছ শোষণ করে। সূর্যের এই শক্তি আর গাছের সবুজ কণা ক্লোরোফিল, এদের সাহায্যে গাছ সালোকসংশ্লেষ শুরু করে এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় পরের ধাপগুলোতে প্রয়োজন হয় জল এবং পরিবেশ থেকে নেওয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাসের। তাহলে সূর্যের আলো থেকে যে শক্তি গাছ শোষণ করে তার একটা অংশ গাছ রূপান্তর করে তার তৈরি করা শর্করা জাতীয় খাবার জমা রাখে তার শরীরের মধ্যে। তাহলে দেখো, এখানে সালোক সংশ্লেষ কাকে বলে যদি আমাদের বলে না, দেখো, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা জাতীয় সরল শর্করা জাতীয় না লিখে সরল শর্করা সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তি আবদ্ধকরণ ঘটে ও উপজাত বস্তু হিসাবে
উপজাত বস্তু হিসাবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়। অক্সিজেন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলে।